হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং টু ইউ। আজ আমি তোমাদের কাছে ক্লাস 11 অ্যানুয়াল বা এইচএস ক্লাস 11 2019-এ যে সমস্ত এমসিকিউ এসেছিল সেগুলো আলোচনা করব। এর আগে আমি 2014, 2015, 2017, 2018, 2022 সালের এমসিকিউ পেপার আলোচনা করেছি। তোমরা ভিডিওগুলো ভালো করে দেখে নিও, দেখবে এটা খুব হেল্পফুল হবে। তাছাড়া প্রতিটি চ্যাপ্টারের উপর এইচএস 2014 থেকে 2023 পর্যন্ত কি কি কোয়েশ্চেন এসেছে সেটা চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে। তোমরা একবার দেখে নিও, দেখবে এটা খুব খুব হেল্পফুল হবে এবং প্রতিটি চ্যাপ্টারের উপর এটা তোমাদের দিশা নির্দেশ করবে যে তোমরা কিভাবে পড়বে। আর তোমরা কোনো একটা চ্যাপ্টারে তোমাদের যদি নোট ভালো না থাকে তাহলেও তোমরা সেই চ্যাপ্টারের উপর আমার যে ওয়ান শট ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখে নিও। সেগুলো থিওরির সঙ্গে আমার কি বলতো নিউমেরিক্যাল দেওয়া আছে এবং বিভিন্ন টাইপের নিউমেরিক্যাল দেওয়া আছে, এনসিআরটি নিউমেরিক্যাল দেওয়া আছে, ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল দেওয়া আছে। তোমরা যদি এবার দেখে নিও না, দেখবে তোমাদের খুব খুব হেল্পফুল হবে। আর যদি তোমাদের কোনো চ্যাপ্টার বা কোনো চ্যাপ্টারের কোনো অংশে কি বলতো উইক অংশ থাকে, সেই অংশগুলি তোমরা আমরা প্রথমে ওয়ান শট ভিডিওটায় কি আছে সেটা দেখে নাও এবং তারপরে পিওয়াই কিউ দেখে ওইখান থেকে কি কোয়েশ্চেন আছে সেগুলো একবার সলভ করে নাও। দেখো তোমাদের 70-তে 70 নাম্বার থাকবে। আর ভিডিওগুলি দেখার পরে একটা কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও দিতে হেল্প করবে। এক নাম্বার, কোন কণার ভর দ্রুতি পরিমাপে যথাক্রমে 0.1% ও 0.2% হলে গতিশক্তি পরিমাপে ত্রুটি কত হবে? খুব সিম্পল কোয়েশ্চেন। দেখো, যদি আমরা ভর এম ধরে নিই তাহলে দেখো এখানে ডেল্টা এম বাই এম ইকাল টু কি বলতো 0.1% দেওয়া আছে কিনা বলো। আবার দেখো এই ডেল্টা ভি বাই ভি কি বলতো এটা কত আছে বলতো না 0.2% আছে কিনা বলো। তাহলে দেখো গতিশক্তি যদি আমরা কে ধরে নিই তাহলে আমাদের ডেল্টা কে বাই কে বের করতে হবে, তাই না? তাহলে দেখো তোমরা জানো গতিশক্তি কে সমান কত, হাফ এম ভি স্কয়ার। তাহলে দেখো এখানে লিখতে পারো না ডেল্টা কে বাই কে ইকুয়াল টু কি বলতো না এটা ডেল্টা এম বাই এম প্লাস এই যে পাওয়ারটা আছে না, পাওয়ারটা সামনে চলে আসবে 2 ডেল্টা ভি বাই ভি, তাই না? তাহলে দেখো এখানে তোমরা পাচ্ছ ডেল্টা কে বাই কে, দেখো ডেল্টা এমটা আছে 0.1% আছে কিনা বলো, প্লাস কি বলতো 2 ইন্টু এটা কি বলতো 0.2%, তাই না? তাহলে দেখো এটা কত বলতো, এটা 0. এটা 0.5% হবে কিনা বলো, তাই না? তাহলে দেখো এটা 0.5%। তারপর দুয়েরটা দেখো, একটি গাড়ি 36 কিলোমিটার পার আওয়ার বেগে এক্স কিমি গেল এবং 45 কিলোমিটার বেগে পরবর্তী এক্স কিমি গেল, গাড়ির গড় দ্রুতি কত? দেখো সমান দূরত্বে গড় দ্রুতির একটা ফর্মুলা দেওয়া আছে। দেখো সে কি ফর্মুলা কি বলতো, ভি ইকুয়ালস টু 2 ভি1 ভি2 বাই কি বলতো ভি1 প্লাস ভি2। তোমরা যদি আমার ওয়ান শট মোশনের এনসিআরটি ভিডিওটা দেখে নাও তাহলে দেখবে তোমাদের এই সমস্ত প্রশ্ন করতে খুব সোজা হয়ে যাবে। তাহলে দেখো এখানে ভি1 দেওয়া আছে কি বলতো 36 কিলোমিটার পার ঘন্টা, আর কি বলতো ভি2 কত দেওয়া আছে বলতো না 45 কিলোমিটার পার ঘন্টা। মানটা বসিয়ে নাও, দেখবে খুব সহজ হয়ে যাবে। দেখো তাহলে এটা কত এলো বলতো 2 ইন্টু এটা 36 ইন্টু 45 ডিভাইড বাই 36 প্লাস 45 যোগ করলে কত হয় বলো, 81 হয়, তাই না? 9 দিয়ে কেটে দাও, এটা 4 দিয়ে কাটলে এটা 9 দিয়ে কাটলে, তাই না? আবার দেখো 5 আর এটা 1, তাই না? তাহলে কত, এটা হলো 20 আর কি বলতো 2 40, তাহলে এটা হবে 40 কিলোমিটার পার ঘন্টা। বোঝা গেল সোজা কিনা বলো। আবার দেখো এই তিনের কোশ্চেনটা দেখে নাও, একটি প্রাসের সর্বোচ্চ বিন্দুতে কণার দ্রুতি প্রাথমিক দ্রুতির অর্ধেক, অনুভূমিক প্রক্ষেপ কোণ কত? খুব সিম্পল। দেখো একটা বস্তুকে যদি আমরা অনুভূমিকের সঙ্গে থিটা কোণে প্রক্ষেপ করি না তাহলে দেখবে এর ট্রাজেক্টরি কেমন হবে বলতো এইরকম হবে।
এবং সর্বোচ্চ বিন্দুতে বেগ হয় কি বলতো অনুভূমিক বেগ কি বলতো ইউ কস থিটা। তোমরা জানো উলম্ব বেগ শূন্য হয় যখন প্রাথমিক বেগ ইউ। তাহলে দেখো এখানে খুব সিম্পল হয়ে গেল যে প্রাথমিক দ্রুতির অর্ধেক হলো। তাহলে বলো তো এই ইউ কস থিটা সর্বোচ্চ বিন্দুতে বেগ এর প্রাথমিক বেগের অর্ধেক অর্থাৎ কি বলতো ইউ বাই টু। দেখো ইউ আর ইউ কেটে গেল। তাহলে দেখো এই কস থিটা ইকুয়াল টু কি বলতো হাফ এলো। তাহলে কি বলতো কস কত এলো 60 ডিগ্রি এলো। তাহলে থিটা ইকুয়াল টু কত এলো এটা 60 ডিগ্রি, তাই না? বোঝা গেল? ওকে, দেখো চারের কোশ্চেনটা দেখে নাও। দেখো এখানে T1 T2 আর T3 তিনটে সুতোর টান দেওয়া আছে। আমাকে বের করতে হবে T1 is to T2। তাহলে দেখো এই যে T1 কে দুটো অংশে ভেঙে নাও। তাহলে এটা কি হবে বলতো না T1 কি বলতো এটা cos 60 ডিগ্রি, আর ওপর দিয়ে কত হবে বলতো না T2 sin 60 ডিগ্রি। এখন দেখো যেহেতু সাম্যাবস্থায় আছে তাহলে কি বলতো এই বাঁ দিকের বল সমান ডান দিকের বল, আবার দেখো কি বলতো ওপরের বল সমান নিচের বল। তাহলে দেখো বাঁ দিকের বল কত বলতো T1 cos 60 মানে কি বলতো হাফ ইকুয়াল টু ডান দিকের বল T2 হবে না। তাহলে দেখো T1 বাই T2 ইকুয়াল টু 2/1 হবে কিনা বলতো। তাহলে T2 বাই T1, তাহলে T1 বাই T2 কত বলতো 2/1। বোঝা গেল? দেখো পাঁচেরটা দেখো, যখন কোনো কণা ঘড়ির কাঁটার দিকে সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘোরে তখন কৌণিক বেগ ধ্রুবক থাকে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। রৈখিক ভরবেগ ধ্রুবক থাকে না, সত্যি থাকে না, কারণ কি বলতো এটা স্পর্শক অভিমুখে থাকে, তাহলে এখানে বিভিন্ন বিন্দুতে ক্রিয়াশীল হয়। আবার দেখো রৈখিক ত্বরণ অর্থাৎ অভিকেন্দ্র ত্বরণ সর্বদাই কেন্দ্র অভিমুখী। তাহলে দেখো বিভিন্ন বিন্দুতে এই কৌণিক ত্বরণ কি বলতো কেন্দ্র অভিমুখে পরিবর্তিত হবে, তাই না? আবার রৈখিক ভরবেগ ধ্রুবক থাকে না, না থাকে না। ওকে, তাহলে দেখো অপশন 1 ইজ কারেক্ট। ওই ছয়টা দেখো, যদি কোনো কণার ভর বেগ রৈখিক ভরবেগ যথাক্রমে এম ভি পি হয় তবে ওর গতিশক্তি হবে। দেখো গতিশক্তি কে সমান কি বলতো পি স্কয়ার বাই 2m। তা কি করে প্রমাণ করবে? দেখো তোমরা ভরবেগ পি সমান কি জানো বলতো এম ভি, আবার কে ইকুয়াল টু কি বলতো কি জানো বলতো হাফ এম ভি স্কয়ার। এখন দেখো এই সমীকরণে তোমরা ভি কত পাবে বলতো না এখানে ভি পাবে পি বাই এম পাবে কিনা বলো। তাহলে দেখো এই সমীকরণে যদি ভি এর মান বসিয়ে দাও কত পাবে বলতো দেখো কে ইকুয়াল টু হাফ এম ইন্টু কি বলতো পি বাই এম হোল স্কয়ার। তাহলে কত হলো বলতো এটা পি স্কয়ার বাই 2m। বোঝা গেল? তাহলে কে হলো কি বলতো পি স্কয়ার বাই 2m। এরপরে দেখো সাতেরটা, এল দৈর্ঘ্যের সুতো দিয়ে একটি কণা রাখা আছে এবং কণাটি উলম্ব বৃত্তাকার পথে ঘুরছে। কণার সর্বনিম্ন বিন্দুতে বেগ √7 GL হলে সর্বোচ্চ বিন্দুতে বেগ হবে। তাহলে দেখো তোমরা জানো যদি সর্বোচ্চ বিন্দুতে বেগ v1 এবং সর্বনিম্ন বিন্দুতে বেগ v2 হয় তাহলে একটা ফর্মুলা আছে কি বলতো v2 স্কয়ার মাইনাস v1 স্কয়ার ইকুয়াল টু 4gl, তাই না? তাহলে দেখো এখানে v2 টা দেওয়া আছে 7gl √, তাহলে এটা হলো কি বলতো v2 স্কয়ার হবে 7gl মাইনাস v1 স্কয়ার ইকুয়াল টু কি বলতো 4gl আসছে কিনা বলো। তাহলে দেখো এখানে v1 স্কয়ার ইকুয়াল টু আসছে না 7 মাইনাস 4 অর্থাৎ কি বলতো 3gl আসছে কিনা বলো। তাহলে দেখো v1 ইকুয়াল টু রুট আন্ডার অফ কি বলতো 3gl। ওকে, বোঝা গেল? তাহলে দেখো √3gl টা হলো কি বলতো অ্যানসার। এরপর দেখো 8এর প্রশ্ন দেখো, পৃথিবী পৃষ্ঠ থেকে আর উচ্চতায় অভিকর্ষিত ত্বরণের মান হবে। দেখো উচ্চতার সঙ্গে অভিকর্ষিত ত্বরণ মানের যে সম্পর্ক হলো সেটা জি ডেস ইকুয়ালস টু এটা জি আর স্কয়ার ডিভাইডেড বাই কি বলতো না আর প্লাস এইচ এর হোল স্কয়ার। দেখো এখানে এইচ ইকুয়াল টু করে দেওয়া আছে আর দেওয়া আছে, তাহলে দেখো তোমরা লিখতে পারো এটা জি আর স্কয়ার ডিভাইড বাই কি বলতো এটা আর প্লাস আর হোল স্কয়ার, তাই না? তাহলে কত আসছে বলতো এটা জি আর স্কয়ার ডিভাইড বাই ডিভাইড বাই দেখো তো কি আছে 2r এর হোল স্কয়ার মানে 4r স্কয়ার, এটা 4r স্কয়ার। দেখো r স্কয়ার কেটে যাবে কত হলো g বাই 4। তাহলে দেখো কোন অপশনটা কারেক্ট হলো বলো তো এই সি এর অপশনটা। দেখো 9 কোশ্চেন দেখো, কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে সমান দুভাগে কাটা হলো, প্রত্যেক খণ্ডে স্প্রিং ধ্রুবক হবে।
দেখো একটা স্প্রিং ধ্রুবক কে, এটা কি বলতো, এটা বল বাই কি বলতো দৈর্ঘ্য বৃদ্ধি। এখন দেখো ওই সেম স্প্রিংকে যদি সমান দু টুকরো করা হয়, তাই না, দু টুকরো করা হয়, তাহলে দেখো এই এক বল প্রয়োগ করার জন্য এই প্রতি টুকরোর দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে, x/2, x/2 হবে কিনা বলো, তাই তো টোটাল x হচ্ছে। তাহলে এক্ষেত্রে প্রতিটি টুকরোর বল ধ্রুবক হবে কি বলতো kd f/x/2। তাহলে দেখো 2 ইন্টু কি বলতো f/x। আবার তোমরা যেন দেখো f/x সমান কে, তাহলে কত হলো 2k হলো না, তাহলে বল ধ্রুবক হবে কত 2k। তবে একটা নিয়ম জেনে নাও, যদি সমান 3 টুকরো করা হয় তাহলে বল ধ্রুবক হবে 3k, সমান 4 টুকরো করা হয় 4k। আবার দেখো যদি m/n অনুপাতে কাটা হয় তাহলে প্রথম অংশের বল ধ্রুবক হবে কি বলতো m প্লাস n ইন্টু কে বাই কি বলতো m। আর দ্বিতীয় কথা বলতো m প্লাস n ডিভাইড বাই কি বলতো n ইন্টু কে, তাই না, বোঝা গেল। পরে 10 দেখো, কোন চোঙে 2.5 মিটার গভীরতার কোন তরল আছে। এখন যদি চোঙের তলদেশে ক্ষুদ্র ছিদ্র করা হয় তবে ছিদ্র দিয়ে নিষ্ক্রান্ত তরলের বেগ হবে। দেখো যেটা আমরা কি, দেখো 2 ইন্টু জি কত হয় 9.8 হয়, তাই না, তাহলে এটা 9.8, এইচ কত বলতো 5, তাহলে দেখো এটা আসছে রুট আন্ডার কি বলতো 49, মানে কত 7। তাহলে দেখো নিষ্ক্রান্ত তরলের বেগ হবে 7 মিটার পার সেকেন্ড, বোঝা গেল। তারপর দেখো যখন কোনো বস্তুর তাপমাত্রা 2000 কে, বস্তু থেকে বিকিরিত সর্বোচ্চ প্রাবল্য বিশিষ্ট বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা। যদি তাপমাত্রা বেড়ে 4000 কে হয় তাহলে ল্যামডা কত হবে। এটা কার সমীকরণ দিয়ে বলতো, না ভিনের সূত্র দিয়ে। দেখো ভিনের সূত্র দিয়ে যেন ল্যামডাটি ইকুয়াল টু ধ্রুবক বি। দেখো উষ্ণতা ডবল হয়েছে, কারণ 2000 থেকে কত হয়েছে বলতো 4000, তাহলে কি বলতো তরঙ্গ দৈর্ঘ্য কি হবে, অর্ধেক হবে, তাই না। কারণ দেখো উষ্ণতা যত বেশি বাড়বে কি বলতো তরঙ্গ দৈর্ঘ্য তত কমবে, অর্থাৎ কোন অপশনটা কারেক্ট বলতো, সি এর অপশনটা কারেক্ট। দেখো 12 দেখো, কোন কার্নোইনির উৎস থেকে কি বলতো 40 ক্যালোরি তাপ শোষণ করে, মানে এখানে Q1টা দেওয়া আছে কি বলতো 40 ক্যালোরি, তাই না। আবার দেখো শীতল তাপাধারে 70 কি বলতো, না 30 ক্যালোরি তাপ বর্জন করে। তাহলে দেখো এই Q2 কত বলতো, না 30 ক্যালোরি। তাহলে কার্যকর কত, দেখো এটা হবে Q1 মাইনাস Q, মানে যে তাপটা রয়ে গেল, তাহলে কত হলো 10 ক্যালোরি। আবার তাহলে বলতো এর এফিসিয়েন্সি কত হবে, এটা ইকুয়াল টু কৃতকার্য বাই সরবরাহিত তাপ। তাহলে দেখো এখানে 10/40, মানে কি বলতো, না 1/4। আবার উষ্ণতা দিয়ে দক্ষতার সম্পর্ক হলো 1 মাইনাস কি বলতো T2/T1। টিউটা কি বলতো, না সিঙ্কের উষ্ণতা, আর এটা সোর্সের উষ্ণতা, এটা কত বলো 1/4। তাহলে দেখো এই T2/T1 কত হবে, এটা 1 মাইনাস কি বলতো 1/4 সমান 3/4। দেখো এখানে কি বলতো উৎসের তাপমাত্রা দেওয়া আছে, কত আছে, না 320, তাহলে T1 ইকুয়াল টু 320 লিখে নাও। তাহলে T2 বাই কি বলতো 320 ইকুয়াল টু কি বলতো 3/4। দেখো এটা এটা কেটে নাও, কত হলো 8, এটা কেটে নাও, কত হলো 80 হলো। তাহলে T2 হলো কি বলতো 224 কি বলতো কেলভিন, তাই না। দেখো এটা 240 কেলভিন আনসার আছে কিনা বলতো। দেখো থার্মোডাইনামিক্স এর এই টাইপের প্রবলেম গুলো করার জন্য আমার থার্মোডাইনামিক্স এর উপর ওয়ান শট ভিডিও আছে। তোমরা যদি ভিডিওটা একবার ভালো করে লিখে নাও, বুঝে নাও, তাহলে দেখো তোমাদের অন্য কোনো নোট পড়তেই হবে না, তোমরা ইজিলি সব অ্যান্সার করতে পারবে, তাই না। এবার 13টা দেখে নাও, কোন সরল দোলগতির সমীকরণ x ইকুয়াল টু দেওয়া আছে, এটা x সরণ t সময় দোলনের বিস্তার। দেখো এটা আমরা লিখতে পারি এখানে a1 ইকুয়াল টু 8, আবার দেখো এখানে a2 ইকুয়াল টু কি বলতো 15, তাহলে বিস্তার কত হয় জানো, রুট আন্ডার অফ a1 স্কয়ার প্লাস কি বলতো a2 স্কয়ার, তাই না। তাহলে দেখো এখানে করে নাও, এটা কত বলতো 8 স্কয়ার প্লাস কি বলতো 15 স্কয়ার, মানে কত বলতো এটা 64 প্লাস 225, মানে কি বলতো এটা 289 রুট আন্ডার, মানে 17, তাই না। তাহলে দেখো 17 হলো বিস্তারের মান।
এই টাইপের এই টাইপের অঙ্ক আমার সরল দোলগতিতে যে ওয়ান শট ভিডিও আছে সেগুলো দেওয়া আছে, এবং এছাড়াও সমস্ত ধরনের নিউমেরিক্যাল দেওয়া আছে, যেগুলো নিট, মেন, অ্যাডভান্স এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে তোমাদের খুব খুব হেল্পফুল হবে। আর দেখো 14টা দেখো, কোনো মাধ্যমে চলতরঙ্গের সমীকরণ দেওয়া আছে, যেখানে এক্স মিটার এবং টি সেকেন্ড এককে ওই মাধ্যমে ওই তরঙ্গের বেগ হবে। তাহলে দেখো তোমরা জানো তরঙ্গ বেগ মানে কি বলতো, টি এর সহগ ডিভাইড বাই কি বলতো এক্স এর সহগ। দেখো টি এর সহগ কি বলতো, এটা 100 পাই, আর এক্স এর সহগ কি বলতো π/10, তাই না? তাহলে কত হলো, এটা হলো 1000। যেহেতু এক্সটা মিটার এককে আছে, তাহলে এটা কি বলতো মিটার পার সেকেন্ড। বলতো কোনটা হবে, দেখো তো 1000 অর্থাৎ 1 কিলোমিটার পার সেকেন্ড। বোঝা গেল? দেখো এখান থেকে ভিএসিকিউ দেখো, দেখো এ দেওয়া আছে, বি দেওয়া আছে, তাহলে দেখো সার্থক সংখ্যা বিবেচনা করে এ প্লাস বি এর মান লিখো। দেখো এখানে দেখো এটা 2.01, তাই না? আর এটা কি বলতো 10 পয়েন্ট কি বলতো না 5। দেখো তোমরা এই যোগ করো, তাহলে 5 পয়েন্ট কি বলতো 12। তাহলে দেখো এখানে আমরা যোগ বা বিয়োগের সময় আমরা দেখি যে দশমিক বিন্দুর পর কতগুলি সংখ্যা আছে। যে অঙ্কতে কম সংখ্যা থাকে আমরা সেটা যে অঙ্কতে কম সংখ্যা থাকে আমাদের যোগফলের ততগুলি অঙ্ক সংখ্যা হয়। তাহলে দেখো দশমিকের পরে প্রথমটাতে কত আছে, একটা আছে, তারপর এখানে দুটো আছে, তাহলে আমাদের যোগফলের দশমিক পরে একটা সংখ্যা থাকবে, অর্থাৎ যোগফল হবে কত বলতো 12.5। তাহলে কতগুলো সার্থক সংখ্যা হলো, তিনখানা, এবং এ প্লাস বি এর সঠিক মান হলো কত বলতো 12.5। বোঝা গেল? এরপরে দেখো মাত্রা বিশ্লেষণের সাহায্যে কি আমরা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি সমীকরণ প্রতিষ্ঠা করতে পারি? না না না, পারি না। কারণ দেখো এই মাত্রা বিশ্লেষণের সমাত্রিক নীতি কেবলমাত্র কি বলতো যদি সূচক অপেক্ষক থাকে, অর্থাৎ গুণ ভাগের আকারে থাকে, তাহলেই বের করতে পারবো, এটা আমরা বের করতে পারবো না। তারপরে দেখো বলেছি 5i প্লাস 3j ফাইভ আই মাইনাস 3j এর মান লিখো। দেখো তোমরা জানো কি বলতো, তোমরা জানো আই ডট আই কত হয়, 1 হয়। আবার দেখো জে ডট জে 1 হয়, কিন্তু আই ডট জে 0 হয়, হয় কিনা বলো? তাহলে দেখো আমরা এটা আর এটা করলে কত, 5 ইন্টু 5 আই ডট আই মানে 25 হয়ে গেল। আবার দেখো আই ডট জে 0 হবে, জে ডট আই 0 হবে, আর কি বলতো এখানে 3 ইন্টু মাইনাস 3 9, অর্থাৎ কি হলো বলতো, এটা হলো 25 মাইনাস কি বলতো 3 ইন্টু 3 মানে কি বলতো এটা হলো 16, তাই না? তাছাড়া তোমরা যদি আরেকটা দেখো যে ডট গুণের ক্ষেত্রে ধরো এ ভেক্টর ডট বি ভেক্টর, তার ফর্মুলা হলো কি বলতো এটা x1 x2 প্লাস y1 y2, তাই না? তাহলে দেখো x1 এর সহগ কত আছে 5, এখানে কি x2 কত আছে 5, y1 কত আছে 3, আর y2 আছে -3। তাহলে কত হলো, এটা 25 ইন্টু আর 25 মাইনাস 9 মানে কত হলো 16 হলো কিনা বলো? তারপরে দেখো নয়টা দেখো কেরোসিনের আপেক্ষিক গুরুত্ব 0.8 হলে এসআই এককে কেরোসিনের ঘনত্বের মান লিখো। দেখো তোমরা জানো এই আপেক্ষিক গুরুত্বকে যদি তোমরা 1000 দিয়ে মাল্টিপ্লাই করো না, তাহলে তোমরা এসআই পদ্ধতিতে কেরোসিনের ঘনত্ব পাবে। তাহলে দেখো এটা হবে 0.8 ইন্টু কি বলতো 1000, অর্থাৎ কি বলতো এটা 800 কেজি পার মিটার কি হবে তোমাদের অ্যান্সার। পৃষ্ঠটার মাত্রীয় সংকেত দিকেও তোমরা জানো, এটা আগের এক্সামে এসেছিল mt-2। ওকে, আর যদি কোনো স্থানতরঙ্গের দৈর্ঘ্য ল্যামডা হয়, তাহলে পরপর দুটি সুস্পন্দনের দূরত্ব কত, λ/2, তাই না? তোমরা যদি আমার ওয়েবের ওয়ান শট ভিডিওটা দেখে নাও, তাহলে দেখবে এগুলো খুব সোজা হয়ে গেছে। তাহলে পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার করতে, নিট, মেন, অ্যাডভান্স এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে ভালো র্যাঙ্ক করতে আমার ওয়ান শট ভিডিওগুলো দেখতে ভুলবে না। ওকে।